100% কমন পাবেন। প্রিলিতে কমন পাওয়ার সম্ভাবনা আছে, তবে রিটেনে আপনি 100% কমন পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করব আপনাদের সাথে। আচ্ছা, এমডি মনিরুজ্জামান 3 গ্রুপে শেয়ার দিলাম, ক্লাস শেষে ফোন দিয়েন। আচ্ছা, থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাই, পটুয়াখালী থেকে আপনি ক্লাস দেখতেছেন, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে শিউলি ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের টাঙ্গাইলের আপু শিউলি আপু সালাম দিয়েছেন। আপনারা একটু ক্লাসটা শেয়ার দিবেন প্লিজ, সবাই শেয়ার দিবেন। আচ্ছা, আমি আজকের ক্লাসটা আপনাদের খুবই ইফেক্টিভ হবে আশা করতেছি, কারণ এখান থেকে আপনি প্রশ্ন কমন নিশ্চিত। আপনাদের আজকের ক্লাস থেকে প্রশ্ন কমন অবশ্যই পাবেন ইনশাল্লাহ, আশা করতেছি। তো যা হোক, আমি আর সময় বেশি নেব না, এখনই আপনাদের ক্লাসটা আমি শুরু করে দেব। আর কিছুক্ষণ মধ্যেই আমি আপনাদের ক্লাসটা শুরু করে দেব। তো যেহেতু আজকের ক্লাসটা ইফেক্টিভ, তাই আমি একটু অপেক্ষা করতেছি যে আরো কিছু ভাই বোন জয়েন করেন কিনা। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ক্লাস শুরু করে দিলাম, আর সময় ক্ষেপণ করলাম না। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়, মূল প্রতিপাদ্য বিষয়, আমাদের আজকের শুরু হয়ে গেল আমাদের লাইভ ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের আলো। আপনাদের দেখে মনে হচ্ছে যে খুবই সহজ একটা বিষয়, আসলেই আলো একটা সহজ বিষয়, কারণ যেখানে আলো আসে সেখান থেকে অন্ধকার দূরীভূত হয়। তো সেরকমই একটা ক্লাস আজকে, অন্ধকার দূরীভূত করার ক্লাস। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আলো, এই যে আলো, এই আলোর উৎসটা কি? আশা করি বুঝতে পেরেছেন আলোর উৎস কি। আলোর উৎস সূর্য। সূর্য থেকে আমরা দুটা জিনিস পাই, একটা পাই তাপ, আর একটা পাই আলো। সূর্য থেকে আমরা আলো পাই এবং তাপ পাই। হ্যাঁ, এরপরে তাহের লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তাহের ভাই। সূর্য থেকে আমরা দুটা জিনিস পাই, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে তাপ। তো তাপ আমাদের আজকের আলোচনার বিষয় না, আমাদের আজকের আলোচনার বিষয় আলো। এই আলো যা দ্বারা তৈরি, আলো যেটা দ্বারা তৈরি হয়, বা আলোর যেটা উপাদান, একমাত্র উপাদান, আলোর উপাদান, তার নাম হচ্ছে ফোটন কণা। আলোর উপাদানের নাম ফোটন কণা। তাহলে আলো যে জিনিস দ্বারা তৈরি হয় তার নাম হচ্ছে ফোটন কণা। আর আলোটা কি? আলো এক প্রকার শক্তি। আলো এক ধরনের শক্তি। সংক্ষেপে আমরা সংজ্ঞা জেনে নিলাম যে আলো এক ধরনের শক্তি, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। আলো এক প্রকার শক্তি, তাহলে আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দেখার অনুভূতি জাগায়, এটাই হচ্ছে আলো। আলোর উপাদান কি? আলোর উপাদান ফোটন কণা। এই যে আলোর উপাদান যে ফোটন কণা, এই ফোটন কণার ধারণা দিয়েছেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। এনে দিয়েছেন কি ধারণা? কার ধারণা?
ফোটন কণার ধারণা। আর এই ফোটন কণার ধারণা উনি কত সালে দিয়েছেন? উনি দিয়েছেন 1900 সালে। তাহলে আলো এক ধরনের শক্তি, এর উপাদান হচ্ছে ফোটন কণা। আর এই ফোটন কণার ধারণা কে দিয়েছেন? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। আর এই ফোটন কণার উপরে একটা তত্ত্ব দিয়েছেন, তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্ক দিয়েছেন ধারণা, আর এটার উপরে একটা তত্ত্ব। তত্ত্ব মিন্স থিওরি। এই যে তত্ত্ব, তত্ত্ব মানে হচ্ছে থিওরি, সূত্র। তাহলে এই ফোটন কণার উপরে থিওরি কে দিয়েছেন? বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন। তাহলে ফোটন কণার উপরে তত্ত্ব দিয়েছেন। ইনি দিয়েছেন কি? তত্ত্ব, থিওরি, দ্যাট মিন্স সূত্র। কত সালে তত্ত্ব দিয়েছেন? এই তত্ত্ব দিয়েছেন 1905 সালে। তাহলে আলো এক প্রকার শক্তি, এর উপাদানের নাম হচ্ছে ফোটন কণা। এই ফোটন কণার ধারণা দিয়েছেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। এবং এই ফোটন কণার একটা তত্ত্ব দিয়েছেন বা সূত্র দিয়েছেন, যাকে ফটো ইফেক্টিভ তত্ত্ব বলা হয়। তো এই যে ফটো ইফেক্টিভ তত্ত্ব, এর মাধ্যমে ফোটন কণা পাওয়া গেছে। তো এই তথ্যটা কে দিয়েছেন? এই তথ্যটা দিয়েছেন, সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী আইনস্টাইন। কত সালে? 1905 সালে। আচ্ছা, এরপরে এই তত্ত্ব দেওয়ার কারণে বা এই ফোটন কণার জন্য বিজ্ঞানী আইনস্টাইনকে 1921 সালে নোবেল দেওয়া হয়। নোবেল, নোবেল দেওয়া হয়, নোবেল পুরস্কার। আর নোবেল পুরস্কার কোত্থেকে কিভাবে দেওয়া হয় এটা আমরা জানি। তো ওনাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো, তখন উনি নোবেল পুরস্কারটা গ্রহণ করলেন না। উনি নোবেল পুরস্কারটা গ্রহণ করলেন 1922 সালে। 1922 সালে তাহলে উনি কি করলেন? নোবেল গ্রহণ করলেন। কিন্তু ওনাকে নোবেল দেওয়া হয়েছিল কত সালে? ওনাকে নোবেল দেওয়া হয়েছিল 1921 সালে। কিন্তু 21 সালে উনি নোবেল গ্রহণ করেননি। উনি নোবেল গ্রহণ করেছেন 1922 সালে। তো আমি একটু আপনাদের ঝটপট কমেন্টগুলো দেখে আসি, কে কি কমেন্ট করেছেন। আর সবাই ক্লাসটা শেয়ার করবেন। খন্দকার আলাউদ্দিন ফরিদপুর থেকে, আমার প্রিয় প্রলয় স্যারের ক্লাস দেখছেন। আচ্ছা, খুবই ভালো লাগছে। আচ্ছা, প্রলয়দা ক্লাস দেখতেছেন। আচ্ছা, থ্যাংক ইউ প্রলয়দা। আচ্ছা, এরপরে এমডি সুমন। আচ্ছা, যাই হোক, আপনারা একটু দয়া করে সবাই ক্লাসটা শেয়ার করবেন। সবার কাছে আমি ক্লাসটা শেয়ার আশা করতেছি। তো যাই হোক, আমাদের এতটুকু আলোচনা, এই যে আমি আলোচনাগুলো করেছি, এই সমস্ত আলোচনা কিন্তু প্রিলির জন্য। এখনো আমি রিটেনে আসিনি। এই আলোচনা সম্পূর্ণটাই প্রিলির জন্য, রিটেনে এখন আসা হয়নি। তাহলে এই আলো বা ফোটন কণা, এর বেগ কতটুকু, কত বেগে আলো বা ফোটন কণা গমন করে, তাহলে আমরা একটু আলো বা ফোটন কণার বেগটা জেনে নেব। বেগ, আলো বা ফোটন কণার বেগটা আমরা জেনে নেব। বেগ, বেগ কতটুকু? বেগ হচ্ছে প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার পথ যায়? প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এখানে আমি কিন্তু মিটারে আসিনি। আচ্ছা, আফজাল হোসেন লিখেছেন, সুন্দর ক্লাস হচ্ছে স্যার। থ্যাংক ইউ আফজাল ভাই। আফজাল ভাই খুব ভালো মানুষ। আচ্ছা, এরপরে সোমাইয়া মাসুমা লিখেছেন,
আমারও খুব খুব প্রিয় একজন স্যার। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ সো মাচ মাসুমা আপু, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে আলোর বেগ কত? প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এটা কিলোমিটার, আমি কিন্তু মিটারে বলিনি। মিটারে বললে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু এটা বলছি কিলোমিটারে, আমি কিন্তু মিটারে বলিনি। তাহলে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ যায় প্রতি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড সময় কতটুকু আমরা জানি। এই সময়ের মধ্যে আলো 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। 3 লক্ষ কিলোমিটার। আপনারা একটু ভেবে দেখবেন যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ যদি কোনো কিছু যায়, তাহলে তার গতিটা কত ফাস্ট, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো যা হোক, এগুলো যতটুকু আমি আলোচনা করেছি, এগুলো সবগুলোই প্রিলির জন্য। এখনো আমি রিটেনে আসিনি, তবে রিটেনের একটা প্রশ্ন আলোচনার মধ্য দিয়ে আমি রিটেনে আসবো। রিটেনে 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত বারবার একটা প্রশ্নই ঘুরে ফিরে বিভিন্ন ভাবে একটা প্রশ্ন একদম আলো থেকে সব সময় আসতেছে, প্রতিটা পরীক্ষাতে আসতেছে। সেটা হচ্ছে সৌরশক্তির ব্যবহার, সূর্যের আলোক শক্তির ব্যবহার। কখনো কখনো আসে সৌরশক্তির ব্যবহার, কখনো কখনো আবার আসে সূর্যের আলোক শক্তির ব্যবহার, কখনো কখনো আবার আসে সোলার প্যানেলের বহুমুখী ব্যবহার এবং সোলার প্যানেল কিভাবে কাজ করে, সোলার প্যানেলের গঠন। এই যে সোলার প্যানেল, এই প্রশ্নটা 35তম বিসিএস থেকে আজ পর্যন্ত সবার কাছেই এটা জানা, যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন, যে এই প্রশ্নটা প্রতিবারই এসে থাকে। সুতরাং এটা একটা কমন ইস্যু। যদিও 40তম বিসিএস আসেনি, যেহেতু 40তম বিসিএস আসেনি, আমি 100% শিওর দিয়ে বলতেছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের 41 তো ডাক্তারদের 42তম বিসিএস এ অবশ্যই, বা সরি 41 বিসিএস আপনাদের প্রিলিত হয়নি, 41 বিসিএস যেহেতু 40 আসেনি, 41 এ অবশ্যই এই প্রশ্নটা আপনাদের আসবে। এটা আমি আসবে বলতেছি, যে প্রশ্নটা আসবে যে সৌরশক্তির ব্যবহার, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সৌরশক্তির ব্যবহার অথবা সূর্যের আলোক শক্তির কিভাবে কাজ করে, অথবা সোলার প্যানেল, এ সংক্রান্ত প্রশ্ন অবশ্যই আসবে। তো যাই হোক, আমরা সূর্যের আলোক শক্তি কিভাবে ব্যবহার হয় এটা একটু জেনে নেব। সূর্যের আলোক শক্তি ব্যবহারের একমাত্র মাধ্যম যেটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেল। তো সোলার প্যানেল কিভাবে কাজ করে বা কিভাবে কি করে, সোলার প্যানেল কি এটা আমরা একটু জেনে নেব। সোলার প্যানেল এই জিনিসটা তৈরি করা হয় দুইটা জিনিসের সমন্বয়ে। আবার একটু বলতেছি, সোলার প্যানেল তৈরি করা হয় দুইটা জিনিসের সমন্বয়ে। কি কি? নাম্বার 1, একটা হচ্ছে এন টাইপ। এন টাইপ মানে কি? এন মানে নেগেটিভ, এন মানে নেগেটিভ, নেগেটিভ টাইপ। আর একটা জিনিস দিয়ে তৈরি হয়, তার নাম হচ্ছে পি টাইপ। পি টাইপ মানে কি? পজিটিভ টাইপ। তাহলে সোলার প্যানেল দুটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। আমি একটু দেখে আসি। রেজা রাজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রেজা ভাই। আচ্ছা, তাহলে সোলার প্যানেল দুটা জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। একটু মনোযোগ দিবেন। পি টাইপ মানে হচ্ছে পজিটিভ টাইপ, এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপের মধ্যে নেগেটিভ সে কেন? নেগেটিভ এই জন্য যে তার ভেতরে, এন টাইপের ভেতরে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রন মুক্ত থাকে। যার ভেতরে ইলেকট্রন পর্যাপ্ত পরিমাণে মুক্ত থাকে তাকে বলা হবে এন টাইপ। আর যার ভেতরে ইলেকট্রন গ্রহণ করার মতো একটা পরিবেশ থাকবে তাকে আমরা বলবো পি
পি টাইপ। তাহলে এ ইলেকট্রন পর্যাপ্ত আছে এন টাইপের, আর পি টাইপের ইলেকট্রন গ্রহণ করার মতো ক্ষমতা আছে। যার ইলেকট্রন গ্রহণ করার মতো ক্ষমতা থাকে সে হচ্ছে পজিটিভ, আর যার ইলেকট্রন দান করার মতো ক্ষমতা থাকে সে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে এন টাইপ। এন টাইপ মানে নেগেটিভ টাইপ, নেগেটিভ টাইপ মানে এর ভেতরে পর্যাপ্ত ইলেকট্রন আছে। আর এটা হচ্ছে পি টাইপ, এর ভেতরে ইলেকট্রন রাখার মতো জায়গা আছে। এতটুকু বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা এই পি টাইপটা কিভাবে তৈরি করা যায় একটু জেনে নেব, এন টাইপটাও কিভাবে তৈরি করা যায় আমরা একটু জেনে নেব। একটু মনোযোগ দিবেন সবাই, একটু আন্তরিক হবেন ক্লাসের প্রতি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সিলিকনের নাম শুনেছেন? সিলিকন, সিলিকন মানে হচ্ছে বালি। তাহলে আমরা সিলিকন নিলাম, এটা হচ্ছে সিলিকনের প্রতীক SI। এই সিলিকনের সাথে যদি আমরা একটা জিনিস যোগ করি তার নাম হচ্ছে ফসফরাস। সিলিকনের সাথে ফসফরাস যোগ করলে যে জিনিসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে এন টাইপ। যোগ করলে এখন কেমনে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এই সংক্ষিপ্ত ক্লাসে এটা বোঝানো সম্ভব না, বিস্তারিত যখন বুঝাবো তখন বুঝতে পারবেন। শুধু এতটুকু মনে রাখবেন যে সিলিকনের সাথে ফসফরাস যোগ করলে যে জিনিসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে এন টাইপ। এটা মুখস্থ রাখবেন যে সিলিকনের সাথে ফসফরাস যোগ করলে যে জিনিসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে এন টাইপ। শুধু ফসফরাস না, এই সিলিকনটা কমন, এর সঙ্গে আমরা ফসফরাস মিশাইতে পারি, আর্সেনাইড মিশাইতে পারি, আরো অনেক কিছু মিশাইতে পারি। মিশাইলে সেটা হবে কি এন টাইপ। আর এই সিলিকনের সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম মিশ করি, অ্যালুমিনিয়াম অ্যালাই ধাতু, যেটাকে অ্যালাই বলা হয়, ধাতু, অন কাইন্ড অফ ধাতু। তো সিলিকন মানে আমরা জানি বালি, বালির সাথে যদি আমরা ফসফরাস মিশাই তাহলে যে জিনিসটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে এন টাইপ, যার ভিতরে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। আর সিলিকনের সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম যোগ করি তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে পি টাইপ। তাহলে এন টাইপ পি টাইপ কিন্তু আমরা বানাইতে পারলাম বা তৈরি করতে পারলাম। আর ন্যূনতম না হলে আমরা বুঝতে পারলাম যে সিলিকন যোগ ফসফরাস সমান যে জিনিসটা পাই তার নাম হচ্ছে এন টাইপ, আর সিলিকন যোগ অ্যালুমিনিয়াম যোগ করলে যে জিনিসটা পাই তার নাম হচ্ছে পি টাইপ। তাহলে সোলার প্যানেল তৈরি করার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পি টাইপ আর একটা এন টাইপ। তো সোলার প্যানেলে এন টাইপটা থাকে উপরে, সোলার প্যানেলে এন টাইপটা থাকে উপরে, এটা হচ্ছে এন টাইপ, এন টাইপ, আর পি টাইপটা থাকে নিচে। এটা আমাদের সোলার প্যানেল। উপরের পর্শনে আছে এন টাইপ আর নিচের পর্শনে আমরা দেব পি টাইপ। এটা মাইনাস না, এটা হাইফেন। তাহলে সোলার প্যানেলের উপরের পর্শনে থাকে হচ্ছে এন টাইপ, তার মানে উপরের পর্শনে থাকে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন, আর নিচের পর্শনে থাকে ইলেকট্রন গ্রহণ করার মতো জায়গা। তো যখন এই যে আলো, আলো মানে ফোটন কণা, যখন ফোটন কণা এর বেগ কতটুকু, 3 লক্ষ কিলোমিটার, এই ফোটন কণা যখন 3 লক্ষ কিলোমিটার বেগ নিয়ে সূর্য থেকে এসে এখানে আঘাত করবে, সঙ্গে সঙ্গে এইখান থেকে যে ইলেকট্রনগুলো মুক্ত আছে সেই ইলেকট্রনগুলো এখান থেকে মুক্ত হয়ে তারা স্বাধীন হয়ে তারা অন্যদিকে গমন করবে। কারণ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি গামলা ভর্তি পানির ভেতরে আপনি যদি হাত দিয়ে এরকম আঘাত করেন তাহলে পানিগুলো কিন্তু ছিটকে যাবে। ঠিক অনুরূপ ভাবে যখন ফোটন কণা তো একটা কণা, তার তো ভর আছে এবং তার বেগ কত, তার গতি কত, তার গতিটা হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে যত ক্ষুদ্রই হোক, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে এসে যখন এখানে আঘাত করবে, সূর্য থেকে এসে যখন আঘাত করবে, তখন এখান থেকে ইলেকট্রন এমনিতেই মুক্ত অবস্থা আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো ছিটকে উঠবে। মুক্ত ইলেকট্রনগুলো ছিটকে ওঠার পরে সে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, যেদিকে তার আবাসন আছে। তার আবাসন আছে কোন দিকে, নিচের দিকে, কারণ এখানে ইলেকট্রন বেশি আছে আর এখানে ইলেকট্রন রাখার মতো জায়গা আছে। তখন ইলেকট্রনগুলো মুক্ত হয়ে কার দ্বারা, ফোটন কণার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে
নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে আসার সময় তার এই ইলেকট্রনগুলোর গতিবেগ এত বেশি থাকবে যে তারা এইখানে এসে অবস্থান করতে পারবে না। যদিও তাদের ঠিকানা পি টাইপে, কিন্তু তারা এন টাইপ থেকে এত গতি নিয়ে আসবে যে এইখানে এসে তারা ব্রেক করতে পারবে না। সেই একই গতি নিয়ে তারা পি টাইপের ভেতর দিয়ে একটা তার যুক্ত থাকবে একটা ব্যাটারির সঙ্গে। এটা ব্যাটারি, বি ফর ব্যাটারি। তাহলে একটু ভালো করে বুঝবেন, যখন সূর্য থেকে আলোক রশ্মি 3 লক্ষ কিলোমিটার বেগে, অর্থাৎ আলোক রশ্মি মানে ফোটন কণা, যখন সূর্য থেকে ফোটন কণা 3 লক্ষ কিলোমিটার বেগে এসে এন টাইপকে আঘাত করবে, সঙ্গে সঙ্গে এখান থেকে ইলেকট্রন মুক্ত হবে। কারণ এমনিতে ইলেকট্রন মুক্ত অবস্থা আছে, তখন ইলেকট্রনগুলো আরো স্বাধীনতা পাবে। ইলেকট্রনগুলো স্বাধীনতা পেয়ে তারা নিচের দিকে চলে আসবে। কেন আসবে? কারণ নিচের দিকে তাদের এই যে পি টাইপ থাকার কারণে পি টাইপ তাদেরকে নিচের দিকে জায়গা দেওয়ার জন্য ডাকবে যে নিচে চলে আসো তুমি, কারণ উপরে তো তুমি আঘাতপ্রাপ্ত হচ্ছ। যখনই ইলেকট্রন নিচে চলে আসবে তখন নিচে এসে ইলেকট্রনটা গতি বেশি থাকার কারণে সে এখানে স্টে না করে, এখানে অবস্থান না করে, সে তারের মধ্য দিয়ে এসে জমা হবে কোথায়? ব্যাটারিতে। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, মানে ইলেকট্রন নেগেটিভ চার্জের কণা। তো ইলেকট্রন যখন এই ব্যাটারিতে এসে জমা হবে তখন এই ব্যাটারিতে চার্জ বেড়ে যাবে। তাহলে যত ইলেকট্রন আসবে তত চার্জ বাড়বে, যত ইলেকট্রন আসবে তত চার্জ বাড়বে। এই যে চার্জ বাড়তে বাড়তে একটা সময় এই ব্যাটারিটা চার্জে ফুলফিল হয়ে যাবে। পরে এই ব্যাটারির চার্জটাকে কাজে লাগিয়ে আমরা বাতি জ্বালাতে পারবো, ফ্যান ঘোরাতে পারবো, যা খুশি তাই করতে পারবো। এটাই হচ্ছে আমাদের সোলার প্যানেল। এবং সোলার প্যানেল কি দিয়ে তৈরি হয়? সোলার প্যানেল তৈরি হয় এন টাইপ এবং পি টাইপ দিয়ে। সোলার প্যানেল কিভাবে কাজ করে? সোলার প্যানেলের এন টাইপ থাকে উপরের দিকে আর পি টাইপ থাকে নিচের দিকে। আমি একটু আপনাদের কমেন্ট পড়ে আসি। আচ্ছা আচ্ছা, মিস শান্ত রাকিব, সিরাজগঞ্জ থেকে রাকিবুল। আচ্ছা, রাকিবুল ভাই কি লিখেছেন আমি একটু দেখে আসি। রাকিবুল ভাই উনি লিখেছেন শিক্ষা হয়তো আজ এই জায়গায় আমি অনেক বেশি শুভকামনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ রাকিব ভাই আপনাকে। আচ্ছা, যাই হোক, আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন। তো যা হোক, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যখন সূর্য থেকে ফোটন কণা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে এসে এন টাইপকে আঘাত করে, আর এই এন টাইপের ইলেকট্রনগুলো এমনিতে মুক্ত অবস্থায় আছে, তাদেরকে যখন আঘাত করা হয় তখন তারা রাগ করে, এভাবে মনে রাখবেন, তখন তারা রাগ করে চলে যায় কোথায়? পি টাইপে। পি টাইপে তারা যাওয়ার সময় এত বেশি গতি নিয়ে যায়, কারণ এই ইলেকট্রনের বেগটা কেমন হবে? ইলেকট্রনের বেগ হবে প্রায় আলোর বেগের কাছাকাছি। পৃথিবীতে সবচেয়ে বেগ বেশি কার? পৃথিবীতে সবচেয়ে বেগ বেশি হচ্ছে আলোর। আলোর পরে কার? আলোর পরে বিদ্যুতের। আর বিদ্যুৎ মানে ইলেকট্রন। তো যাই হোক, এই ইলেকট্রনটা যখন নিচের দিকে চলে আসবে তার গতি এত বেশি থাকে যে সে এখানে অবস্থান না করে সে তারের মধ্য দিয়ে, অর্থাৎ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে চলে যায় ব্যাটারিতে। ব্যাটারিতে গিয়ে সে জমা হয়। আর ব্যাটারিতে ইলেকট্রন জমা হলে ব্যাটারির চার্জ বাড়তে থাকে, আর ব্যাটারির চার্জ বাড়তে বাড়তে একটা সময় ফুলফিল হয়ে যায়। আর ওই সময় যখন ব্যাটারি একদম ফুলফিল হয়ে যায় তখন ওই ব্যাটারিটা আমরা যে কোনো কাজে লাগাইতে পারি। ব্যাটারি দিয়ে আমরা বাতি জ্বালাতে পারি, ব্যাটারি দিয়ে আমরা ফ্যান ঘুরাইতে পারি, ব্যাটারি দিয়ে আমরা ইলেকট্রিক যে কাজগুলো আছে, অর্থাৎ বৈদ্যুতিক যে কাজগুলো আছে, ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে, সব কাজে আমরা ব্যাটারিতে করতে পারি। তো যাই হোক, আপনাদের অশেষ ধন্যবাদ। এই প্রশ্নটা অবশ্যই আপনারা বিসিএস পরীক্ষায় রিটেনে পাবেন আশা করি। আপনি যদি বিসিএস কাঙ্ক্ষী হন, বিসিএস এর প্রতি যদি আপনার প্রচুর নেশা থাকে, তাহলে অবশ্যই এই প্রশ্নের সাথে আপনার একাধিকবার দেখা হবে আশা করতেছি। আর এগুলো ছিল আমার প্রিলির আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।